আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমি মুশফিক আলভি, বর্তমানে পড়াশোনা করছি বুয়েট সিভিল ডিপার্টমেন্টে। তো আজকে আমরা কথা বলবো ঢাকা ইউনিভার্সিটির জন্য শেষ 15 দিনের প্রস্তুতিটা আসলে কীভাবে হওয়া উচিত। তো আমাদের আজকের দিন থেকে চিন্তা করলে ঢাকা ইউনিভার্সিটির জন্য 16 অথবা 17 দিন বাকি আছে। আজকে আমরা যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে 28 জানুয়ারি। তো 16 অথবা 17 দিন বাকি আছে। এর ভেতরে আবার আমাদের বুয়েটের রিটেন আছে, কুয়েট আছে, তো আবার রুয়েটও আছে। তো রুয়েটে এরপরে 3টা এক্সামে আবার টাইম কনজিউমিং করবে। তো ধরে নেওয়া যায় যে আমাদের হাতে 15 দিনের মতো ছুটি, মানে 15 দিনের মতো সময়টা বাকি আছে ডিউ প্রিপারেশন নেওয়ার জন্য, মানে লাস্ট মোমেন্টে কীভাবে দেখবা এটার জন্য। তো চলো আমরা শুরু করি। তো আমরা তো জানি মানবন্টনটা আসলে কীভাবে হয়। 100 মার্কসের এক্সাম হয়, যেটা হচ্ছে 4টা সাবজেক্টের জন্য দেয়া লাগে আমাদের। 4টা সাবজেক্টের জন্য মধ্যে আবার আছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আবার তোমার 4th সাবজেক্টের জন্য বাংলা অথবা ইংলিশ তুমি তাকাইতে পারবা। তো এইটাই। তো চলো আমরা হচ্ছে ফিজিক্স সরাসরি জাম্প করি। ফিজিক্সের ক্ষেত্রে যে এমসিকিউ পার্ট অ্যান্ড রিটেন পার্ট, আমরা দুইটা নিয়ে কথা বলবো। তো ফিজিক্সে ভালো করার ক্ষেত্রে আমার মনে হয় কি যে ফর্মুলাগুলো হচ্ছে আয়ত্তে আনা লাগবে এমসিকিউর পার্টে ভালো করার জন্য। যে তোমার ফর্মুলাগুলো যদি ভালো দক্ষতা থাকে বা ফর্মুলাগুলো যদি মোটামুটি জানো, তাহলে এই সেক্টর থেকে তোমার হচ্ছে এমসিকিউতে বাজার মানে সম্ভাবনা নাই। আর থিওরি আর ম্যাথ, অন্য ভার্সিটিতে দেখা যায় কি যে ম্যাথ থিওরি হয়তো সমান সমান বা কাছাকাছি রেশিওর এসে থাকে, কিন্তু দেখা যায় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে থিওরি তুলনামূলক কম আসে, ম্যাথের রেশিওটা ফিজিক্সের ক্ষেত্রে বেশি আসে। যে থিওরি যদি 1-2টা আসে, ম্যাথ এখান থেকে হয়তো 13-14টা আসে। তো ফিজিক্সের ক্ষেত্রে ভালো করার জন্য মেইনলি মানে এমসিকিউতে মূলত 15টা এমসিকিউর মধ্যে হচ্ছে 14 অথবা 15টা কারেক্ট করার জন্য ফর্মুলাগুলো আয়ত্ত থাকা লাগবে, আর বেশি করে প্র্যাকটিস করে টাইমটা কমায় আনা লাগবে, তাহলেই হচ্ছে ভালো করা সম্ভব। তো আমরা যদি রিটেনের ক্ষেত্রে যাই, তো রিটেনের ক্ষেত্রে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখলে দেখা যাবে যে ফর্মুলা আসে, যে ফিজিক্সের যে বিভিন্ন ফর্মুলা আছে ওইগুলো প্রুফ আসে। যেমন হচ্ছে 22 সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা ছিল ওইটার প্রুফ আসছিল। তারপর কোনো একটা বছরে হচ্ছে ওই যে সম্ভবত 20 অথবা 21 ব্যাচের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে একটা প্রমাণ আসছিল আইডিয়াল গ্যাসের। তারপর হচ্ছে আমাদের সময় আসছিল একটা ওয়ার্ক ফর এনার্জি থেকে একটা প্রমাণ আসছিল। তো এরকম কিছু প্রমাণ দেখা লাগবে বা মাইন্ডসেট রাখা লাগবে যে এরকম প্রমাণ আসতে পারে। তো আমার মনে হয় আবার নিউক্লিয়ার ফিজিক্সের কয়েকটা ছোটো ছোটো প্রমাণ আছে, ওইগুলো আসতে পারে। মহাকর্ষ বিকর্ষের কিছু প্রমাণ আছে, ওইগুলো আসতে পারে। এইগুলোই। তো আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখা লাগবে যে চলতরিৎ বা ইলেকট্রিসিটির ওই পার্টটা একটু গুরুত্বপূর্ণ। তো ওই পার্টটা থেকে মেইনলি দেখা যায় যে সিম্পল সার্কিট আসে কিছু, যে ভাই ওয়াই ডেল্টা বা ওই সব কমপ্লেক্স সার্কিট না, নর্মাল সার্কিট যেগুলো হচ্ছে কারশফও লাগে না, নর্মাল হচ্ছে তুল্যরোধের কনসেপ্ট দিয়ে সলভ করা যায়। তো সার্কিটগুলো আমরা দেখবো, মানে নর্মাল সার্কিট জাস্ট মাথায় রাখবো, মাইন্ডসেট রাখবো যে আসতে পারে। এরপরে হচ্ছে যদি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ক্ষেত্রে যাই, চ্যাপ্টারের ক্ষেত্রে যদি ভেক্টরের দিকে আমরা যাই, ভেক্টর ক্যালকুলাসটা গুরুত্বপূর্ণ। আমাদের সময় ভেক্টর ক্যালকুলাস থেকে কোশ্চেন আসছে, আগের ব্যাচেও ভেক্টর ক্যালকুলাস থেকে মনে হয় কোশ্চেন আসছে। তো ভেক্টর ক্যালকুলাসটা পড়া লাগবে। এখান থেকে যেসব সূত্র আছে, ডট গুণ, ক্রস গুণ, তারপর হচ্ছে ডাইভারজেন্স, এগুলো দেখা লাগবে। তারপর হচ্ছে যদি আমরা নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে যাই, নিউটনিয়ান মেকানিক্সের ক্ষেত্রে জাস্ট একবার কোশ্চেন আসছিল রিটেনে, একবার ব্যাংকিং থেকে কোশ্চেন আসছিল। তো আমার মনে হয় কি যে নিউটনিয়ান মেকানিক্সটা একটা বেশ ভালো গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, একটা বড় একটা অংশ হোল্ড করে ফার্স্ট পেপারে। তো এইটার থেকে রিটেনে এবার আসার সম্ভাবনা কিন্তু হিউজ। তো এটার ক্ষেত্রে ভালো করার জন্য কি, আবার ওই একই জিনিস ভাই, ফর্মুলাগুলো আয়ত্তে আনা লাগবে। ঢাবিতে হচ্ছে এরকম কমপ্লেক্স ম্যাথ দিবে না বুয়েট রিটেনের মতো বা অন্যান্য জায়গার মতো, নর্মাল ম্যাথই দিবে, জাস্ট ফর্মুলা তোমার মাথায় রাখা লাগবে আর দ্রুত সলভ করার হচ্ছে মাইন্ডসেট রাখা লাগবে। তো আরেকটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে কি যে ঢাবির টিচারদের কেন জানি সিম্পল হারমোনিক মোশনের পার্টটা অনেক প্রিয়। মানে এই চ্যাপ্টারটা কেন প্রিয় আমি জানি না, প্রতি বছর এটা থেকে বেশ ভালো লেভেলের রিটেন, মানে ভালো লেভেল বলতে হচ্ছে রিটেন থাকেই প্রতি বছর। আমি দেখলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যে রিটেন কেন জানি এই চ্যাপ্টার থেকে ওনারা রিটেন দেয়। তো সিম্পল হারমোনিক মোশনটাকে বেশ ভালো লেভেলে গুরুত্ব দেওয়া লাগবে। যেমন ভেক্টরটা যে যতটুকু গুরুত্ব দিবা, সিম্পল হারমোনিক মোশনটা প্রায় একই পরিমাণ বা তার চেয়ে বেশি গুরুত্ব দিবা। তো এরপর যদি সেকেন্ড পেপারে আমরা জাম্প করি, যে সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, যে থার্মোডাইনামিক্সটা দেখা লাগবে সেকেন্ড পেপারের ক্ষেত্রে। থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা দেখলে কিন্তু সাথে চিটাও চলে আসে, আইডিয়াল গ্যাসটাও চলে আসে। আইডিয়াল গ্যাসে কিছু কনসেপ্ট থার্মোডাইনামিক্সে লাগে। আর কারেন্ট ইলেকট্রিসিটিটা দেখবা। কারেন্ট ইলেকট্রিসিটি তো বললাম, সার্কিটগুলো দেখলেই হবে, আর সূত্রগুলো মাথায় রেখে শুধু শান্ট বা এইসব জিনিস আসবে না।
আসবে না হয়তো, বাট দেখে রাখতে পারো। তো এরপরে হচ্ছে আবার যদি যাই মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে, মডার্ন ফিজিক্স থেকে কিন্তু কোশ্চেন আসে। মডার্ন ফিজিক্সের ফর্মুলাগুলো মাথায় রাখা লাগবে। ঢাবির এইসব ক্ষেত্রে হচ্ছে ম্যাথ টাইপ প্রবলেম আসবে, তোমার হচ্ছে থিওরি আসবে না। থিওরি কেমিস্ট্রির ক্ষেত্রে বা বায়োলজির ক্ষেত্রে থিওরি আসে, কিন্তু হচ্ছে ফিজিক্সে থিওরি দিয়ে কোনো কোশ্চেন হয় না অ্যাকচুয়ালি। আর এরপরে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্সটাও গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ার ফিজিক্স থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, মডার্ন ফিজিক্স দিয়েও যেমন কোশ্চেন আসছে, নিউক্লিয়ার ফিজিক্স থেকেও তেমনি কোশ্চেন আসছে। তো এই দুইটা পার্ট আমরা মাথায় রাখবো। আর আমাদের সময় দেখা গেছিলো কি, যে আমাদের সময় স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন আসছিল, স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে কোশ্চেন আসছিল, কিন্তু যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসে নাই। যে তো তোমার ওইভাবে মাইন্ডসেট রাখা লাগবে যে ভাই এইগুলো যে বলছে এইগুলো থেকেই আসবে এমন না, মানে এইগুলো থেকে প্রিভিয়াস ইয়ার অনেক বেশি কোশ্চেন আসে। তো এই জন্য আমি বললাম যে এইসব চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, আর মানে মোস্ট প্রবাবলি এইসব থেকেই চলে আসার কথা। তো যদি হচ্ছে মানে তুমি এই চ্যাপ্টারগুলোকে প্রায়োরিটি দিবা, এরপরে যদি তোমার সময় থাকে তো বাইরের চ্যাপ্টারগুলো দেখে ফেলবা। আমি তোমাকে সাজেস্ট করব এক্সাম হলে যাওয়ার ক্ষেত্রে তুমি অবভিয়াসলি সব চ্যাপ্টারগুলোই দেখে যাবা। এখন তোমার হাতে টাইম নেই, বাট সামহাও তুমি ফাঁকিবাজি করছো, তো এই ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো দেখে যাওয়াটা মাস্ট, এই টপিকগুলোও দেখে যাওয়াটা মাস্ট। তো আসো এরপর হচ্ছে আমরা ম্যাথের পার্টে যাই, যে ম্যাথের পার্টের ক্ষেত্রে এমসিকিউতে কীভাবে আগাবো আর হচ্ছে রিটেনে কীভাবে আগাবো। তো এমসিকিউর ক্ষেত্রে দেখা যাবে কি যে এমসিকিউর ক্ষেত্রে কীভাবে যেন কনিক থেকে বেশি প্রবলেম আসে, মানে আই ডোন্ট নো হোয়াই, ডিউ টিচার আবার এই ক্ষেত্রে কনিক থেকে প্রবলেম দেয়। দেখবা কনিকের এমসিকিউর মানে পার্টটা খুললে, যে ওই যে উদ্ভাসের বইয়ের আগে, যে উদ্ভাসের ভার্সিটি কোশ্চেন ব্যাংকের আগে যে একটা চার্ট থাকে, ওই চার্টটা খুললে দেখবা কনিক থেকে হিউজ লেভেলের হচ্ছে এমসিকিউ আসতেছে, কনিকের বিভিন্ন জিনিস থেকে। আবার হচ্ছে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি কিন্তু ইনভার্স ত্রিকোণমিতি ইনক্লুডেড। তো ত্রিকোণমিতির পার্ট থেকে তুমি দেখবা যে মান টাইপ যে সব প্রশ্ন, যে tan 30 sin 30 এইসব মান, বা অথবা সাইন এ প্লাস সাইন বি, এইগুলোর ফর্মুলার যে যে ম্যাথগুলো, ইনভার্স ত্রিকোণমিতির ম্যাথগুলো, এরকম ইজি ইজি ম্যাথ আসে যেগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে করা সম্ভব। তোমার জাস্ট কি মাথায় রাখা লাগবে যে ভাই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান, যে tan 30 এর মান কত, sin 30 এর মান কত, sin 60, cos 60, cos 90, cos 90, এইসব মানগুলো তোমার মাথায় রাখা লাগবে। এরপরে হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আবার দেখা যায় হচ্ছে যে স্ট্রেট লাইন থেকেও বেশ ভালো লেভেলের কোশ্চেন আসে। স্ট্রেট লাইন ভালো লেভেল বলতে কি, যে ধরো 15টাতে এমসিকিউ, রাইট, 15টা এমসিকিউ, তো ইটস ওবিয়াস যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা অথবা দুইটা করে আসবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় হচ্ছে দুইটা বেশি চলে আসে, একাধিক চলে আসে। তেমনি হচ্ছে ক্যালকুলাসের পার্টটা, ক্যালকুলাস হচ্ছে অনেক বড় একটা ভাস্ট টপিক, হয়তো দেখা যায় বুয়েট রিটেন বা হচ্ছে অন্যান্য ভার্সিটি রিটেনের ক্ষেত্রে যে আমাদের অনেক বেশি কিছু পড়া লাগে, কিন্তু ঢাবির ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলাস বেশি কিছু পড়া লাগে না। তোমার জাস্ট ওই যে টাইপ ওয়াইজ যতগুলো টাইপ আছে ওই টাইপগুলো করে গেলেই হয়ে যায়, আর মোটামুটি তোমার যদি সূত্র মাথায় থাকে তো ক্যালকুলাসে সাধারণত আটকায় না মানুষ। আর এরপরে এগেইন যে ম্যাথে ভালো করার জন্য, যে ভাই ঠিক আছে এইগুলো, তো বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে কী করবো, বাকি চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে কী করবো, যতগুলো ফর্মুলা আছে সবগুলো যেন তোমার হচ্ছে আয়ত্তে থাকে। এক্সাম হলে ঢোকার আগে যেন তোমার মনে হয় না যে ভাই এইটা কোন ফর্মুলার ম্যাথ বা এরকম কিছু, যে এটা কীভাবে আঁকাবো, তোমার যেন সব ফর্মুলাগুলো আয়ত্তে থাকে। এবার মেক শিওর করবা যে এক্সাম হলে যাওয়ার আগে, আগের দিন বা তারও আগের দিন এই ফর্মুলাগুলো একবার রিভাইজ দিয়ে যাওয়া। আচ্ছা, তো ম্যাথের এমসিকিউ পার্টটা গেল, এখন আমরা হচ্ছে রিটেনের দিকে আসি। রিটেনের ক্ষেত্রে ম্যাথে দেখা যায় হচ্ছে এরিয়া ইন্টিগ্রেশনটা অনেক বেশি আসে। প্রিভিয়াস ইয়ারে দেখলে প্রায় প্রত্যেকটা বছর এরিয়া ইন্টিগ্রেশন থেকে কোশ্চেন থাকে। তো এরিয়া ইন্টিগ্রেশনটা আমরা দেখে যাব কীভাবে, কমপ্লেক্স জিনিস দেখা লাগবে না, কমপ্লেক্স জিনিস দেখা লাগবে না, নর্মাল জিনিস দেখলে হবে, যে একটা পরাবৃত্ত একটা সরলরেখা হচ্ছে ছেদ করছে, তো এটার হচ্ছে বাউন্ডেড এরিয়া কত, অথবা হচ্ছে দুইটা পরাবৃত্ত ছেদ করছে, যে এটা এইভাবে করছে, এইটা এইভাবে করছে, তো এই বাউন্ডেড এরিয়াটা কত, এরকম নর্মাল কিছু জিনিস দেখলেই হবে, মানে বেশি কমপ্লেক্স কিছু দেখার দরকার নেই। যেমন আমরা বুয়েট রিটেন বা অন্য জায়গার ক্ষেত্রে যেভাবে দেখি অত কমপ্লেক্স দেখার দরকার নেই। ত্রিকোণমিতির নর্মাল কিছু প্রুফ আসতে পারে, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তো সূত্রগুলো মাথায় রাখলেই হবে, আর কিছু ম্যাথ প্র্যাকটিস করে গেলে বা হচ্ছে কোশ্চেন ব্যাংকটা দেখলেই এগুলো হচ্ছে আয়ত্তে চলে আসবে। আর এরপর হচ্ছে পলিনোমিয়ালসের যে ব্যাপারটা, পলিনোমিয়ালস থেকে প্রত্যেক বছরই মোটামুটি কোশ্চেন আসে, যে দেখলে দেখা যায় প্রত্যেক বছর পলিনোমিয়ালস থেকে একটা কোশ্চেন থাকে, দু এক বছর হয়তো বাদ যেতে পারে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবা এটি। আর ম্যাট্রিক্স থেকে আমি যতদূর দেখছি ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন আসছিল এ যাবৎকালে। তো ডিনামিক্স আর স্ট্রেট লাইনের ব্যাপারটা আসি, ডিনামিক্স স্ট্রেট লাইন থেকে 23 ব্যাচের কোশ্চেন আসছে, আর এর আগে হচ্ছে ওইভাবে ডিনামিক্স বা স্ট্রেট লাইন থেকে রিটেনে কোশ্চেন আসে নাই। তো
তো এইটা হচ্ছে রিসেন্টলি মানে হচ্ছে ডিউ অথরিটি দেওয়া শুরু করছে। তো এই 2টা চ্যাপ্টার মোটামুটি ফর্মুলাগুলো দেখে গেলে আমাদের হবে। আর এরপরে যে আরও বাকি যে অতগুলো চ্যাপ্টার আছে, সার্কেল আছে, তারপর হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার আছে। তো এই চ্যাপ্টারগুলো থেকে ওইভাবে রিটেন আসে না, কিন্তু ওই যে ভাগ্য ভালো থাকলে আমাদের মতো ডিনামিক্সে যেভাবে দিয়ে দিচ্ছে, স্ট্রেট লাইনে যেভাবে দিয়ে দিচ্ছে, তোমাদেরও দিয়ে দিতে পারে। তো এগুলো নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই, ওইভাবে হার্ড লেভেলের কোনো ম্যাথই দিবে না। হয়তো তোমার প্রেশার হইতে পারে টাইম নিয়ে, তো কাইন্ড অফ তুমি হচ্ছে মাথা ঠান্ডা রাখবা, তখন যাই আসুক তুমি পারবা, এটা নিয়ে প্যারা খায় না। তো ম্যাথ তো গেল, এবার আমরা হচ্ছে বায়োলজিতে আসি। তো বায়োলজি আসলে কঠিন না, বায়োলজি হচ্ছে আমার মনে হয় হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের চেয়ে বায়োলজিতে টপিক কম, বায়োলজি আরও সহজভাবে অ্যান্সার করা সম্ভব। তো বায়োলজি এমসিকিউর ক্ষেত্রে কী করবা, যে তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা, উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুলবা, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, মানে দেখবে একটা চ্যাপ্টারে সব টপিক দিয়ে কোশ্চেন আসে না, কিছু স্পেসিফিক টাইপ থেকেই কোশ্চেন আসে। ওই স্পেসিফিক টাইপগুলো ফিগার আউট করে ওই স্পেসিফিক টাইপগুলো পড়ে ফেলা। যেমন হচ্ছে ধরো যদি আমরা কোষের ক্ষেত্রে ধরি, যে কোষের বিভিন্ন অঙ্গাণু, এদের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে যে কোষের যে লাস্টের পার্ট, নিউক্লিয়াসের যে লাস্টের পার্টটা, যে ট্রান্সক্রিপশন পার্ট হচ্ছে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ যদিও। তো এইসব পার্টগুলো ফিগার আউট করে এইসব পার্টগুলো যদি তুমি পড়ে ফেলো, তাহলে দেখবার সমস্যা হবে না। ওকে, বায়োলজি এমসিকিউ গেল। এরপরে যদি হচ্ছে আমরা রিটেনের ক্ষেত্রে আসি। আচ্ছা, রিটেনের ক্ষেত্রে কি, যে জুলজির যে ফার্স্ট চ্যাপ্টারটা, প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, এইটা হচ্ছে বলে দিতে পারো যে তুমি এইটা কাইন্ড অফ, যেটা 7 স্টার, হ্যাঁ 7 স্টার পাওয়া একটা চ্যাপ্টার, যে এইটা থেকে দুনিয়া উল্টায় গেলেও মোটামুটি হচ্ছে এটা থেকে কোশ্চেন দিবে, এটা নর্মাল, তুমি এটা মাথায় রাখবা। তো এইটার ক্ষেত্রে কোন কোন টাইপ থেকে কোশ্চেন আসে, মোটামুটি 3টা টাইপ পড়লেই আমাদের হয়। যে বৈজ্ঞানিক নাম, প্রিভিয়াস ইয়ারে দেখবা বৈজ্ঞানিক নাম আসছে, তো বৈজ্ঞানিক নামের জন্য কী করবো, হয়তো 10টা, হাইয়েস্ট 15টা বৈজ্ঞানিক নাম দেখে ফেলবো আমরা, ওই যে ভার্সিটি কোশ্চেন ব্যাংকে এগুলো থাকে। অথবা হচ্ছে এটা করতে পারো, যে কাজী আজমল স্যারের বইয়ে যে উদাহরণগুলো আছে বিভিন্ন পর্বের, যে ওই উদাহরণ থেকে কয়েকটা পড়ে নেওয়া, যেগুলো হচ্ছে অথবা তোমরা হচ্ছে প্র্যাকটিক্যালে যেগুলো করছো এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে শ্রেণীবিন্যাস হচ্ছে দেখা লাগবে যে ভাই কোনটা, ওই যে জগৎ পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এইগুলো যে আছে এগুলো দেখে ফেলবা, যে কী কী মানুষেরটা আসছে, বাকি আছে কি ঘাসফড়িং, রুই মাছ, হাইড্রা, আরও অনেকগুলো আছে, বাট এত কিছু আমার মনে হয় না পড়ার দরকার আছে। মানুষেরটা রিপিট করতে পারে কিনা এটা ডিউ অথরিটি হচ্ছে জানে, এটা হচ্ছে বাইরে থেকে বলা সম্ভব না। তুমি এক্সট্রা করে ঘাসফড়িং, রুই মাছ, হাইড্রা দেখে নিতে পারো। ওকে, এরপর হচ্ছে পর্বের যে পর্বের বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ার এটা দিয়ে কোশ্চেন আসছে। আচ্ছা, এরপর হচ্ছে রিটেনের ক্ষেত্রে যে লাস্টের চ্যাপ্টারটা বিবর্তনবাদ থেকে কোশ্চেন আসছে। ব্লাড চ্যাপ্টার থেকে হচ্ছে ব্লাড চ্যাপ্টারে যে রোগগুলো আছে, প্রবলেম হার্ট অ্যাটাকের রোগ নিয়ে কোশ্চেন আসছিল রিটেনে। এরপরে হচ্ছে যদি আমরা বোটানির দিকে শিফট হই, বোটানির ক্ষেত্রে ডিএনএ থেকে ডিএনএ, রেপ্লিকেশন, দেন ট্রান্সক্রিপশনে যেটা বললাম, এটা রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে টিস্যুর ক্ষেত্রে টিস্যুতন্ত্র চ্যাপ্টার দিয়ে আবার মূল ওই যে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর যে বৈশিষ্ট্য, এগুলো দেখা লাগবে, যেটা হচ্ছে 19 সালেও আসছিল, 22 সালেও আসছিল। আচ্ছা, তারপর হচ্ছে যে মূল কাণ্ড বৈশিষ্ট্য, এগুলো দেখতে হবে, কারণ এগুলো হচ্ছে রিপিট হয়। আর টিস্যু থেকেও কিন্তু কোশ্চেন আসবে, যেমন এটা 7 স্টার, তেমনি এটাও বলে দেওয়া যায় যে টিস্যু হচ্ছে মোটামুটি 7 স্টার, না হলেও 5 স্টার, 7 স্টার বেশি হয়ে যায়, 5 স্টার, যে এটা থেকে থাকেই। আর আরেকটা হচ্ছে যে নগ্নবীজ আবৃতবীজি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা ধরো তো মোটামুটি 5 স্টার তুমি দিয়ে দিতে পারো, যে মোটামুটি এটা থেকে কোশ্চেন আসবেই, ভুল না হলে সাধারণত। যে অর্থনৈতিক গুরুত্ব, যে পোয়াসি অ্যান্ড মালভেসি গোত্রের যে অর্থনৈতিক গুরুত্ব, জবাফুলের অর্থনৈতিক গুরুত্ব, তারপর বৈশিষ্ট্য, উপকারিতা, এইসব। তারপর হচ্ছে পোয়াসি মালভেসি শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা। পুষ্প সংকেত মনে হয় এমসিকিউর ক্ষেত্রে আসছিল, আমার মনে নাই ঠিক, বাট পুষ্প সংকেতগুলো তো পারো, হয়তো ইন্টারমিডিয়েটে এগুলো পড়ছো, তো এটা একবার হচ্ছে প্র্যাকটিস করে যাও, যে রিটেনে হয়তো দিয়ে দিতে পারে পুষ্প সংকেত। অ্যান্ড বাকি চ্যাপ্টারগুলো থেকে, যে এগুলো বলা যায় না, ওনাদের টিচারদের হচ্ছে মুড সুইং হলে টিচার হয়তো অনুজীব আমাদের যেমন দিয়ে দিছে, তোমাদের হয়তো মুড সুইং হলে, টিচারদের মুড সুইং হলে অন্য কোনো চ্যাপ্টার দিয়ে দিতে পারে। তো জাস্ট হচ্ছে মাথায় রেখো, আর এমসিকিউর জন্য পড়লো এই টাইপগুলো পড়লে মোটামুটি এগুলো কভার আপ হয়ে যাবে। আর এরপরে হচ্ছে সালোক সংশ্লেষণ, শ্বসন, এই 2টা লাগবেই, এই 2টা থেকে কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারে। তো তুমি মাথায় রাখবে এই 2টা, এগুলো তো হচ্ছে ক্লাস 8 থেকেই পড়ার কথা, 8, 9, 10, তো নতুন করে পড়ার কিছু নেই, বাট তারপর হচ্ছে একটা চোখ ভুলে যায়।
তো এরপরে যে হচ্ছে বোটানির লাস্টের চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের যে জীব প্রযুক্তি, তো জীব প্রযুক্তি কিছু ছোট ছোট টপিক আছে, যে ছোট ছোট টপিক, যে ওইগুলো বেশি বড় না, জাস্ট কয়েক লাইন বা 5-6 লাইনের ভিতরে ব্যাখ্যা করা যায়, ওইগুলো তুমি দেখে ফেলবা। ওইগুলো দেখে ফেললে দেখবা হচ্ছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো যদি এটা সামারাইজ করি বায়োলজির ক্ষেত্রে যেমন এরকম 5টা বৈশিষ্ট্য, পার্থক্য এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো থেকে দেখবা কোশ্চেন দিবেই, মানে প্রিভিয়াস ইয়ারও দিছে, তোমাদের সময় হয়তো দিবে। তো এগুলোর ক্ষেত্রে তুমি ছক দিয়ে করে ফেলবা, যে ভাই 2টা গ্রুপের যদি পার্থক্য চায় তো ছক করবা 3টা, যে এইখানে হচ্ছে একটা গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, আর এইখানে হচ্ছে পার্থক্যের বিষয়, যে কী কী বিষয় নিয়ে তুমি পার্থক্য করবা এইটা। তো এইভাবে ছক করে করলে দেখবা দেখতে সুন্দর লাগবে, টিচাররা হচ্ছে একটু গুড মার্ক ক্যারি করবে। আর তোমার হাতে যদি সময় না থাকে তাহলে শুধু এইসব করে হচ্ছে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আসো এরপর হচ্ছে আমরা কেমিস্ট্রিতে আসি। তো কেমিস্ট্রির ক্ষেত্রে অ্যালার্মিং একটা পার্ট হচ্ছে যে কেমিস্ট্রিতে এ অ্যান্ড বি থাকবে, যে ভাই কোশ্চেনের ক্ষেত্রে আবার এ বি থাকবে। তোমার হচ্ছে 4টা কোশ্চেন থাকবে, 4টা তো আড়াই করে, তো হ্যাঁ 4টা কোশ্চেন থাকবে। তো 4টা কোশ্চেনে আবার এ বি থাকে, কয়েকটা এ বি থাকে, আবার সবগুলো এ বি দিয়ে দিতে পারে। তো এই এ বি থাকে, এটা মাথায় আনা লাগবে। আর এটার জন্য এটা থেকে পরিত্রাণের উপায় হচ্ছে কোশ্চেনগুলো ভালো করে রিডিং দেয়। কোশ্চেনগুলো যখন তুমি ভালো করে রিডিং দিবা, দেখবা তুমি হচ্ছে বুঝতে পারবা যে ভাই কোনটা অ্যান্সার করা লাগবে ভালো করে আর কোনটা কম। আর এইটার ক্ষেত্রে কী করবা, যে যেহেতু তোমাদের একটা পেজে 2টা অ্যান্সার করা লাগতে পারে, তো এইটার ক্ষেত্রে পেজ ভাগ করে নেওয়া, নেওয়াটা গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে। তো এরপরে যদি আমরা এমসিকিউর পার্টে আসি, এমসিকিউ পার্টের ক্ষেত্রে দ্রবণের যে পিএইচের ব্যাপারটা থেকে কিন্তু প্রত্যেকবারই কোশ্চেন আসে। তো আমি বলবো যে এটার থেকে হ্যান্ড ক্যালকুলেশন শিখে নেয়, যে পিএইচ কীভাবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন করে বের করা যায়। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখা, একই জিনিস, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, টাইপ ওয়াইজ তারপর রিভিশন দিবা, যে ভাই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখছি যে এই টাইপ থেকে বেশি আসে, তো ওই চ্যাপ্টার হচ্ছে বই মেলে, হাজারি স্যারের বই মেলে ওই চ্যাপ্টারগুলো দেখে ফেলবা। অথবা উদ্ভাসের বইয়ের শুরুতে একটু হচ্ছে রিভিউ টাইপ দেওয়া আছে, ওইগুলো দেখে নিতে পারো। ওকে, চলো আমরা রিটেনের জাম্প করি। তো রিটেনের ক্ষেত্রে কি, যে রিটেনের ক্ষেত্রে অর্গানিক তোমার পড়াই লাগবে, যে অর্গানিক তোমার মিস করে যাওয়া যাবে না। যে অর্গানিক তুমি যদি মিস করে যাও তাহলে বুঝবো ওইখানে তোমার 5 মার্ক শেষ। হ্যাঁ, অর্গানিক থেকে 2টা কোশ্চেন দিয়ে দিতেই পারে, এইটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। অর্গানিক থেকে 2টা কোশ্চেন দিয়ে দিতে পারে। অর্গানিক তুমি মিনিমাম 2বার রিভিশন দিয়ে যাবা, এক্সামের আগে 2বার রিভিশন দিয়ে যাবা। অ্যান্ড কী কী টপিক পড়বা, টপিক মোটামুটি বইয়ে মানে কোশ্চেন ব্যাংকে যতগুলো আছে সবগুলোই দেখবা। কিন্তু এর ভিতরে কিছু টপিক আরও বেশি গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে নামধারী বিক্রিয়া, কমপ্লেক্স নামধারী বিক্রিয়া না, যেগুলো বইয়ে আছে ওইগুলো দেখে যাবা। তারপর হচ্ছে ট্রান্সফরমেশন, যে ভাই অ্যালকেন থেকে অ্যাসিড কীভাবে যাব, বা হচ্ছে অ্যালকেন থেকে কীভাবে একটা চাকরির যৌগে যাব, এটা। তারপর হচ্ছে সমানুতা দেখা লাগবে, সমানুতা থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে, যেমন হচ্ছে ট্রান্সফরমেশন থেকেও কোশ্চেন আসছে। নামধারী বিক্রিয়াও কিছু হচ্ছে কিন্তু লাগবে, যেগুলো বইয়ে আছে এগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে। এরপর হচ্ছে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, এদের যে বৈশিষ্ট্য, কারা ইলেকট্রোফাইল কারা নিউক্লিওফাইল, এগুলো দেখবা। তারপর হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড বলতে হচ্ছে অ্যারোমেটিক ধরে নিবা, অ্যারোমেটিক যে কম্পাউন্ডগুলো আছে, অ্যারোমেটিক কম্পাউন্ডগুলো তুমি পড়ে ফেলবা, যে অ্যারোমেটিক কম্পাউন্ডে বেনজিন কী ধরনের রিয়াকশন দেয়, ফেনল কীভাবে কী ধরনের রিয়াকশন দেয়। কমপ্লেক্স কিছুই পড়ার দরকার নেই, জাস্ট নর্মাল যেগুলো বইয়ে আছে ওইগুলো পড়লেই হবে। আচ্ছা, এরপর যদি আমরা গুণগত রসায়নের ক্ষেত্রে আসি, তো গুণগত রসায়নে বর্ণালী দিয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছে। তো বর্ণালীটা দেখে যাও, হাইড্রোজেন বর্ণালী, এবং হচ্ছে যে আয়ার যে রেগুলো আছে, যে মিডল আয়ার, ফার আয়ার, এগুলো কোনটা কী করে কাজ, এইগুলো থেকে কোশ্চেন কিন্তু দিছে, তো এটা মাথায় রাখবা। আর এরপর হচ্ছে আমার কেন জানি এবার মনে হইতেছে যে আয়ন শনাক্তকরণটা থেকে কোশ্চেন দিতে পারে, যে এত গুরুত্বপূর্ণ একটা টপিক, কিন্তু এটা থেকে তেমন কোনো কোশ্চেন আসে না। হ্যাঁ, তুমি মাথায় রাখবা আয়ন শনাক্তকরণটা, তাও একবার দেখে যাও যে কোনটা কোন আয়ন কীভাবে, যে ক্যাটায়ন কীভাবে শনাক্ত করে, অ্যানায়ন কীভাবে শনাক্ত করে, অথবা অ্যাসিডীয়মূলক ক্ষারীয়মূলক কীভাবে শনাক্ত করে, এটা। পেজ বাফার থেকে কিন্তু কোশ্চেন আসছে মানে প্রিভিয়াস ইয়ারগুলোতে। তো পেজ বাফারে ওই পার্টটা মোটামুটি দেখে যাবা, কমপ্লেক্স জিনিস দেখারই দরকার নেই, তুমি হচ্ছে নর্মাল জিনিসই দেখে যাও, সূত্রগুলো জাস্ট মাথায় রেখে অ্যাসিড যোগ করলে বা অত কমপ্লেক্স দরকার নেই, হেন্ডারসন হেসেলবার্গই এনাফ, এর বেশি হচ্ছে দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসিড বেস। হ্যাঁ, অ্যাসিড বেসটাও গুরুত্বপূর্ণ, এটা থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে। অ্যাসিড বেসের যে মতবাদ, আরএনএস মতবাদ, প্রোটনীয় মতবাদ, কোনটা সনাতনী মতবাদ,
ব্রোনস্টেড লাউরি, কণ্ঠধর্মী অ্যাসিড, এইগুলা মাথায় রাখবা। পানি বিশুদ্ধতার মানদণ্ড, এরপর যদি পানি বিশুদ্ধতার মানদণ্ডে আসি, পানি বিশুদ্ধতার মানদণ্ড কী কী আছে, কোনটা কীভাবে কাজ করে, এটা জাস্ট একবার রিডিং দিয়ে যাও পরীক্ষার আগের রাতে, যদি সময় থাকে তোমার কাছে একবার রিডিং দিয়ে যাও, তাহলে এনাফ। অ্যাসিড বৃষ্টি, আচ্ছা অ্যাসিড বৃষ্টি থেকে মনে হয় না প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসছিল, শুধু 23 ব্যাচের ক্ষেত্রে অ্যাসিড বৃষ্টির যে বিভিন্ন রিয়াকশনগুলো আছে ওইটা থেকে কিন্তু কোশ্চেন আসছে। তো তুমি এটা দেখে নিবা যে কী কী তোমাদের এইবার হচ্ছে অ্যাসিড বৃষ্টি রিপিট করার চান্স খুবই কম, বাট তারপর রিপিট করে দিতে পারে। জাস্ট একবার দুইবার দেখে যাও, ভালো করে প্র্যাকটিস করে যাও অ্যাসিড বৃষ্টিটা। আচ্ছা, এরপর হচ্ছে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা যদি আমরা দেখি, যে পর্যায়বৃত্ত যে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, এইসব যে বিভিন্ন পর্যায়বৃত্তিক ধর্ম আছে এইগুলো দেখে যাবা। তারপর হচ্ছে বন্ডের পার্টটা, যে কোনটা কতগুলো বন্ড আছে, এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে এই যৌগে এই কম্পাউন্ডে কতগুলো বন্ড আছে, কয়টা সমযোজী, কয়টা সন্নিবেশ সমযোজী, এগুলো, বা ওইটার হাইব্রিডাইজেশন কি, এটা কিন্তু অর্গানিকের ক্ষেত্রে দিয়ে দিতে পারে। ইলেকট্রোকেমিস্ট্রির ক্ষেত্রে ইএমএফ এর ম্যাথটা গুরুত্বপূর্ণ, মনে হয় একটা কোশ্চেন আসছিল নর্মালি, তো রাইট, যে ইনর সেল কীভাবে বের করবো এটা। আর বিক্রিয়ার সমতা, আচ্ছা এইটা আমি কেন রাখছি, যে বিক্রিয়ার সমতাটাও একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিক্রিয়ার সমতা দিকে কোনো কোশ্চেন নাই। তো আমার মনে হয় হয়তো এই বছর বিক্রিয়ার সমতা দিয়ে কোশ্চেন দিতে পারে, তেমনি আয়ন শনাক্তকরণ থেকেও দিতে পারে, তেমনি বিক্রিয়ার সমতা থেকেও দিতে পারে। আচ্ছা, আবার এমসিকিউ দিয়ে দিতে পারে বিক্রিয়া সমতা, যে ওইটা সহগ কত হবে, অমুক কম্পাউন্ডে সহগ কত হবে ওই বিক্রিয়ায়, এটা। তো এবার না দিলেও হয়তো 3-4 বছরে দিয়ে দেবে। হ্যাঁ, এটি। তো মোটামুটি হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ শেষ করলাম, বায়োলজিও শেষ করলাম। তো আসো এবার হচ্ছে আমরা কিছু প্ল্যানস দেখি, যে কিছু প্ল্যানস যেগুলো তোমার এক্সাম হলের আগে তোমাকে সাহায্য করবে, যে কোনটা আগে অ্যান্সার করা উচিত। আচ্ছা, এইটা ডিপেন্ড করবে তোমার উপরে, সম্পূর্ণ তোমার উপরে, যে ভাই আমি যদি বলে দিলাম তুমি ফিজিক্স দিয়ে শুরু করো, এটা কাজে দিবে না, তুমি কোনটায় ভালো ওইটা থেকে কাজ করবে। যে আমার ক্ষেত্রে দেখা যেত হচ্ছে আমি কেমিস্ট্রি অন্য কোনো কিছু হচ্ছে প্রায়োরিটি দিতাম কেমিস্ট্রিকে। তো আমার সবগুলো এডমিশন টেস্টে আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করছি, আগে প্রথমে কেমিস্ট্রি দিয়ে শুরু করছি, দেখা গেছে হচ্ছে আমি কভার আপ করতে পারতাম। তো আমার সবসময় প্ল্যান এ থাকতো, আর একটা হচ্ছে প্ল্যান বি থাকতো, যে প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কাজ করবে। যে প্রথমে হচ্ছে ধরো কেমিস্ট্রি থেকে, দেন ফিজিক্স, দেন হচ্ছে ম্যাথ, আবার হচ্ছে যে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আবার যদি প্ল্যান বি কেমিস্ট্রি কোশ্চেন যদি অনেক হার্ড হয় তো প্ল্যান বিতে আমি যেতাম। প্ল্যান বিতে কী থাকতো, আমার ফিজিক্স থাকতো, কেমিস্ট্রি থাকতো, ম্যাথ থাকতো। ম্যাথ লাস্টে অ্যান্সার করার কারণ কি, যে আমার কাছে মনে হতো যে ম্যাথ লেন্দি, মানে আমার টাইম লাগতো ম্যাথে, কেমিস্ট্রির তুলনায় টাইম লাগতো, বা ফিজিক্সের তুলনায় ম্যাথে আমার টাইম লাগতো। তো আমি ওই জন্য ম্যাথ লাস্টে রাখতাম, যে লাস্টের দিকে ওটা কভার আপ হয়ে যায়। মানে ব্রেন এক্সাম যখন শুরু হয় তখন ব্রেন কিন্তু ওইভাবে কাজ করা শুরু করে না, যখন এক্সামে মিডলে চলে আসে দেখবে তোমার এফিসিয়েন্সি অনেক বেশি বেড়ে যায়। হ্যাঁ, আর তখন তুমি হচ্ছে ধরো তুমি যদি ম্যাথ বা ফিজিক্স তখন অ্যাটেম্প নাও, তখন তুমি ভালোভাবেই সলভ করতে পারবা। তো এইটা মাথায় রাখবা, যে ভাই কোশ্চেন একটা হার্ড হয়ে যেতে পারে, বাট ওইটা যেন তোমার পরীক্ষায় তোমার জন্য হচ্ছে নার্ভাস ব্রেকডাউনে না ফেলে, এটা মাথায় রাখবা। এই তো। এরপর হচ্ছে বায়োলজি, বাংলা, ইংলিশ, ম্যাথ কোনটা দাগাবো। আচ্ছা, এইখানে হচ্ছে 3টা সাবজেক্ট তো ম্যান্ডেটরি, যে ভাই তোমার 4 সাবজেক্ট বাদে যে বাকি 3টা সাবজেক্ট ছিল, যে তোমার 4 সাবজেক্ট যদি হচ্ছে বায়ো থাকে, তো বায়োলজির পরিবর্তে তুমি হয়তো এই 3টা সাবজেক্ট চুজ করতে পারবা, যদি তোমার 4 সাবজেক্ট বায়োলজি থাকে, যে 3টা যে কোনো একটা। আবার যদি তোমার 4 সাবজেক্ট হচ্ছে ম্যাথ থাকে, তাহলে হচ্ছে তুমি এই 3টা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে পারবা, এটা মাথায় রাখবা। তো আমার মনে হয় কি, যে বায়োলজি বাদ দিয়ে বা ম্যাথ বাদ দিয়ে ইংলিশ, বাংলা দাগানোটা বোকামি কাইন্ড অফ, কারণ তোমার অনেকগুলো সাবজেক্ট কমে যাইতেছে এইতে। হ্যাঁ, আর বাংলা সেকেন্ড পেপারে, মানে বাংলার ক্ষেত্রে, যে বাংলা সেকেন্ড পেপার থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন থাকে তুলনামূলকভাবে, যে ফার্স্ট পেপার থেকে কোশ্চেন কম থাকে, সেকেন্ড পেপার অনেকগুলো রুলস, অনেক কিছু থাকে, ওই তুলনায় দেখা যায় হচ্ছে বায়োলজি আরও কম জিনিস পড়লেই কভার আপ হয়ে যায়। হ্যাঁ, তো পরের জিনিসটা আসি, যে কম সময়ে কি এত কিছু অ্যান্সার করা পসিবল কি না। হ্যাঁ, কম সময়ে এত কিছু অ্যান্সার করা পসিবল, সবাই অ্যান্সার করতে পারে, মানে ম্যাক্সিমাম যারা টপ করে ওরা সবাই অ্যান্সার করতে পারে। এটা কিভাবে করবা তুমি, তোমার প্র্যাকটিস করতে হবে। বাকি যে 15টা দিন আছে, 15 দিনের যে কথাগুলো বললাম, যেসব জিনিস তোমাকে পড়তে বললাম, এগুলো পড়বা। এগুলো পড়লে প্লাস হচ্ছে প্র্যাকটিস করবা, দেখবা হচ্ছে তোমার টাইমিং আস্তে আস্তে কমে আসবে। আর আরেকটা এফিসিয়েন্ট জিনিস হচ্ছে তোমার এক্সাম দেয়া। এক্সাম বেশি যখন তুমি এক্সাম দিবা তখন দেখবে এটা ঠিক হয়ে যাবে, যে তোমার আর এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তো হোয়াট অ্যাবাউট লেন্দি কোশ্চেন্স, তো লেন্দি কোশ্চেন্স নিয়ে যেটা সমস্যা, যে লেন্দি কোশ্চেন পরে অ্যান্সার করবা, যে ভাই তোমার অবভিয়াসলি 2-3টা রান দেওয়া লাগবে, কোশ্চেন এমসিকিউ তো দুইটা রান তো দেওয়াই লাগবে।
মিনিমাম 2টা রান দেওয়া লাগবে, যে প্রথমবারে যতগুলো ভালোভাবে মানে যেগুলো পারো ওইগুলো অ্যান্সার করবা, যেগুলো একটু লেন্দি এমসিকিউ ওইগুলো সেকেন্ড রানে অ্যান্সার করবা। আচ্ছা, মিনিমাম 2টা, আমি তো মনে হয় 3টা অথবা 4টাও দিতে পারতাম। তো এটা মাথায় রাখবা, এক রানের জন্য তোমার কিছু শেষ হয় না, যে ভাই তুমি জাস্ট কেমিস্ট্রি সলভ করতে করতে আসে শেষ করতে আসতে দেখা হচ্ছে তোমার 20 মিনিট নাই, এমন যেন না হয়। এমনিতেই হচ্ছে 45 মিনিটের এক্সাম, মানে হচ্ছে যে এমসিকিউর ক্ষেত্রে 45 মিনিটের এক্সাম, যেন একটা সমস্যা না হয় টাইম নিয়ে। তো অফলাইন এক্সাম, আচ্ছা অফলাইন এক্সামটাকে আমি অনেক বেশি গুরুত্ব দিব, যে ভাই অফলাইন এক্সামটা কিন্তু তোমার দেয়াই লাগবে এই মোমেন্টটা এসে। যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এক্সাম হলে নার্ভাস ব্রেকডাউন হয়, অনেক অনেক ইস্যু হয়, এগুলো অফলাইন এক্সাম দিলে এগুলো হচ্ছে মোটামুটি কেটে যায়। তো অনেকে অনলাইনে পড়ছো, এতদিন অনলাইনে সব কিছু করছো, লাস্ট মোমেন্টে আইসা হয় এসিএস, উদ্ভাস বা বাকি যেসব প্ল্যাটফর্ম আছে ওদের কাছে হচ্ছে অফলাইন এক্সাম কয়েকটা দাও ডিউর, দেখবা হচ্ছে তোমার মোটামুটি নিজের উপরে কন্ট্রোল আসবে, তুমি বুঝতে পারবা যে কোনভাবে আগানো উচিত। আর তখনই হচ্ছে অফলাইন এক্সামগুলোতে এইসব প্ল্যানগুলো কাজে লাগাবে, যে ভাই কোনটার থেকে আগে অ্যান্সার করলে আমার এফিসিয়েন্সি ভালো থাকে। আর এক্সট্রা প্র্যাকটিস, আচ্ছা এই 15 দিনের ভেতরে যদি তুমি সব কিছু শেষ করে সময় পাও এক্সট্রা প্র্যাকটিসের জন্য, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটার ওই টাইপগুলো বাইরে কিছু না, ওই যতগুলো টাইপ আছে যতগুলো কি মানে যারা মানে ডেডিকেটেড ভার্সিটি প্রিপারেশন নিতেছো ওরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা দেখবা। যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অলরেডি নিতেছো ওদের তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক অলরেডি 3-4 বার করার কথা, মিনিমাম 3-4 বার। ঘড়ি, আচ্ছা ঢাবির এক্সামে ঘড়ি অ্যালাউ করে না, কিন্তু কিছু কিছু কেন্দ্রে করতে পারে, কিছু কিছু হলেও করতে পারে, আমি জানি না। আমার যেখানে এক্সাম হয়েছিল তো ওইখানে অ্যালাউ করে নাই, আমি যত জনের কাছ থেকে শুনছি অ্যালাউ করে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে সামনে ঘড়ি দেওয়া থাকে, যে এই যে বোর্ডের সামনেই ঘড়ি দেওয়া থাকে, তো ওই ঘড়ি থেকেই তুমি ইজিলি সব কিছু বুঝতে পারবা। আচ্ছা, এরপরে ঘুমটা গুরুত্বপূর্ণ। এক্সামের আগের রাত্রে মিনিমাম 6 ঘন্টা ঘুমাবা, মিনিমাম। অনেকের ক্ষেত্রে ঘুম আসবে না, তুমি হচ্ছে 12টা কিংবা হচ্ছে 1টার ভেতরে চলে যাবা, অ্যান্ড সকালবেলা হচ্ছে 7টা অথবা 8টায় উঠবা, অথবা যদি তুমি আরও আগে যাইতে পারো 10টায় উঠে হচ্ছে সকালবেলা নামাজ পড়তে পারবা, ফজরের নামাজটা পড়ে নিবা, এটাও ভালো কাজে দিবে। তো এই তো এইগুলাই। এর পরের পেজে কি আছে, ও আচ্ছা পরের পেজ হ্যান্ড ক্যালকুলেশনের ব্যাপারটা যেটা বাকি রয়ে গেছে। হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে লগের ভ্যালুগুলো তোমার জানা লাগবে, লগের কোনটার কি ভ্যালু এটা জানা লাগবে। তেমন হচ্ছে যে মডার্ন ফিজিক্সে যে লরেন্স রূপান্তরের ক্ষেত্রে যে এইগুলো লাগে, হ্যাঁ এই পার্টটার ক্ষেত্রে একটা শর্টকাট আছে, যে ভাই দেখবা হচ্ছে ডিউ কী করে, যে ভি এর ভ্যালু দিয়ে দেয় হচ্ছে 0.6c, তো 0.6c দিলে এইটার ভ্যালু আসে হচ্ছে 0.8। আবার যদি হচ্ছে ভি এর ভ্যালু দিয়ে দেয় হচ্ছে 0.8c, তাহলে হচ্ছে এইটার ভ্যালু আসে 0.6। তো এইরকম কিছু ইজি শর্টকাট আছে, যে যখন তুমি হচ্ছে লেন্থ বের করবা, দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন, এইগুলো যখন বের করবা তখন দেখবে এগুলো অনেক কাজে দেয়। এরকম যেমন হচ্ছে লগের ভ্যালুগুলো, যে লগ 1-এর ভ্যালু কত, লগ 1-এর ভ্যালু হচ্ছে 0, তার যেমন হচ্ছে তারপর হচ্ছে লগ 2-এর ভ্যালু কত, লগ 2-এর ভ্যালু হচ্ছে 0.3। তো এরকম যেসব ভ্যালুগুলো আছে এগুলো একটু দেখে নিবা। তারপর হচ্ছে ধরো যেমন 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 33.33। এরকম কিছু নোন কিছু জিনিসপত্র আছে, এগুলো দেখবা। আর ঘাতের যে বিয়োগফল, যে ভাই 10⁻³ আর এটা 10⁻⁷ থাকলো, তো এইটার মান কত আসে, যে 10⁴। তো এরকম যে ঘাতের যোগ বিয়োগটা এইতে যেন ভুল না হয়, এটা মাথায় রাখবা, যে অনেক ম্যাথে দেখবা এইভাবেই তুমি করে ফেলতে পারতেছো। আচ্ছা, তো মোটামুটি এইগুলাই ছিল। এরপরের পার্টটা হচ্ছে ওয়ান ওয়ার্ড। আচ্ছা, যদি আমি একটা কথা বলি, যে ভাই একটা কথা যেটা ঢাবির জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই 15 ডেইজে তুমি হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা মিনিমাম 3 বার সলভ করে যাবা, মিনিমাম 3 বার। এটা যেন মিস না যায়, মানে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সব কিছু ইনক্লুডেড, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব কিছু ইনক্লুডেড, সব কিছু তুমি মিনিমাম 3 বার করে যাবা। আর কিছু করো আর না করো আই ডোন্ট কেয়ার, বাট তোমার হচ্ছে এটা করাই লাগবে। কারণ দেখবা তুমি তাহলে এক্সাম হলে ওই সব বুঝতে পারবা যে আসলে তোমাকে এটা কী লেভেলের এফিসিয়েন্সি দিতেছে বা সুবিধা দিতেছে। তো এইটুকুই, আমরা একদম লাস্ট পেজে চলে আসছি। তো শেষ করতেছি আমার প্রিয় একটা লাইন দিয়ে, যে পবিত্র আল কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।
আই নো এডমিশন ফেজটা ডিপ্রেসিং, অনেক অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতেছো। আজকে বুয়েটের রিটেনের রেজাল্ট, বুয়েট প্রিলি রেজাল্ট দিল বিকেলবেলা। তারপর হচ্ছে যে বাকি এক্সামগুলো সামনে আছে, অনেকে এক্সামে বসতে পারো না মার্কের জন্য, অনেকে হচ্ছে আরও অনেক সমস্যা আছে, হয়তো ফ্যামিলি ইস্যু হচ্ছিলো, পড়াশোনা করতে পারো না বা অন্য কিছু করতে পারো না। তো জাস্ট আল্লাহর উপরে ভরসা রাখো, নিয়মিত হচ্ছে নামাজ আদায় করো, অন্যদিকে আর এখন হচ্ছে ডিফোকাসড হও না কোনোভাবে। তো আশা করতেছি হচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে। তো এই তো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য তো দোয়া থাকলেই। টাটা।